হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা যে প্রশ্নপত্র সমাধান করব, প্রশ্নপত্র সমাধান ৪ নম্বরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব আজকে। অর্থাৎ যেগুলোর প্রতিটির মান থেকে ৩ নাম্বার করে এবং সেই ৩ নাম্বারের মধ্যে আবার ভাগ থাকে ২+১ করে থাকে। তো আজকের যে ভিডিও আমাদের, এই ভিডিওতে আমরা সলভ করব কেবলমাত্র ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো, নিউমেরিক্যাল অর্থাৎ সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো। ওকে? আর এরপরে যে নেক্সট একটা ভিডিও হবে, সেই নেক্সট ভিডিওতে যেগুলো আমাদের থিওরিটিক্যাল থাকে, সেই থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে ফার্স্ট থেকে শুরু করি। 4.1 4.1 এ গ্যাসের অঙ্ক থাকে। 4.1 আমাদের কিসে থাকে? গ্যাসের অঙ্ক থাকে। এখানে গ্যাসের অঙ্কটা আসে এরকম, তোমাদের বলছে একই চাপে উষ্ণতা দ্বিগুণ করলে আয়তন কি হবে? একই চাপে যদি উষ্ণতা আমরা দ্বিগুণ করে দিই, তাহলে আয়তন কি হবে? মানে আয়তনের কত পরিবর্তন হবে? দ্বিগুণ হবে, না 3 গুণ হবে, না 4 গুণ হবে? এরকম টাইপের প্রশ্নটা। তো এখানে আমরা কিভাবে সলভ করব? যেমন সব প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা সেম ফরম্যাট ইউজ করি। প্রথমে আমরা লিখব, আমরা জানি P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। এখানে লিখে দিতে পারো যে আমরা জানি বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয়রূপ এটা। এরপরে দেখো চাপ স্থির, তার মানে কি হবে? P1 সমান P2 হবে, অর্থাৎ P এখানে স্থির। তাহলে P যদি স্থির হয়ে যায়, তাহলে P গুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে P1 সমান P2। তার মানে এখানে থাকছে V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2। এরপর দেখো V1 হচ্ছে প্রাথমিক আয়তন। V1 ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে V, আর প্রাথমিক উষ্ণতা T1, এটাকে ধরে নিচ্ছি আমরা T। এই যে অন্তিম আয়তন V2 সমান, এটা আমরা বার করব, তাই তো? V2 যেহেতু জানতে চেয়েছি। আর এখানে অন্তিম উষ্ণতা কত হবে? T2। দেখো ডবল বলেছে বা দ্বিগুণ, তাহলে 2 ইনটু T হবে। 2T হলো। এই মানগুলো এখানে যদি আমরা বসত করে দিই, তাহলে এখানে লিখবে যে V1, V2, T1, T2 এর মান বসিয়ে পায়। তাহলে কি হবে এখানে? না V এর জায়গায় V1 এর জায়গায় V, T1 এর জায়গায় T সমান, এখানে দেখো V2, এটা মানটা আমরা বার করব 2T। T ক্যান্সেল, 2টা এখানে গুণ হলে V2 সমান আসছে 2V, অর্থাৎ অ্যানসার কি হবে? আয়তন দ্বিগুণ হলো। ব্যাস, এটাই অ্যানসার জানতে চেয়েছিলাম। ক্লিয়ার? সমস্ত অঙ্কের ক্ষেত্রে একই ফর্মুলা, একই ফরম্যাট আমরা ইউজ করব। এর একটা অথবাতে দেওয়া আছে, কোন গ্যাসের চাপ দেওয়া আছে 76 সেন্টিমিটার এইচজি। 76 সেন্টিমিটার এইচজি চাপ, পারদে যেটা আমরা চাপ বলি। উষ্ণতা স্থির থাকছে, স্থির উষ্ণতায় আয়তন 100 সিসি থেকে 200 সিসি করতে হলে চাপ কত হবে? তাহলে উষ্ণতা, এখানে পরের অঙ্কটাতে উষ্ণতা স্থির থাকবে, চাপের পরিবর্তন কত হবে জানতে চেয়েছে। আর তোমার আয়তন হচ্ছে 100 সিসি থেকে 200 সিসি, সেমি কিউব। তাহলে দেখো, এটা তো তোমাদেরকে একবার পুরো ফরম্যাটটা লিখতে হবে, আমার মুছে দিলে হবে। এখানে P1 এর মান আমরা বার করব, তাহলে P টা কেটে যাবে না, এখানে T কেটে যাবে। দেখো, হ্যাঁ, যেহেতু বলেছে উষ্ণতা আমাদের স্থির, তাহলে T1 সমান T2 হবে, এখানে হচ্ছে T স্থির হলো। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে P1 আসবে, P1 এখানে হচ্ছে V1 ও P2 হয়ে যাবে, T গুলো কেটে যাচ্ছে, এটা কেটে দিলাম। তাহলে হচ্ছে P1 V1 সমান হচ্ছে P2 V2। তাহলে এখানে লিখবো V1 V2, এটা P1
এটি হয়ে গেল P2, ব্যাস এর মান বসাবো। তাহলে এটা মুছে দিই আপাতত। এরপরে এদিকে চলে আসো। প্রাথমিক আয়তন V1 সমান হচ্ছে VA লিখলাম, না 100 সিসি আছে, তাহলে 100 সিসি লিখলাম। উষ্ণতা হচ্ছে নেই এখানে, এখানে চলে আসবে তোমার P1 আসবে, এটা লিখে যাব, উষ্ণতার জায়গায় চাপ হবে, এটা কত বলেছে 76 সেন্টিমিটার এইচজি, ব্যাস। V2 জায়গায় 200 সিসি, আর এখানে উষ্ণতা আসবে না, এটা আসবে অন্তিম চাপ। অন্তিম চাপটা আমরা ক্যালকুলেট করব, মানে P2 টা জিজ্ঞেস চিহ্ন, এটা জিজ্ঞেস চিহ্ন, ব্যাস হলো। এরকম ভাবে লিখতে হবে। এরপর মান যদি বসিয়ে দিই, P1 এর মান কত 76 ইনটু V1 এর মান কত 100 ইকুয়াল টু P2 এর মান বার করব, এটার মান কত 200। তাহলে P2 সমান কত আসছে, 200 দিয়ে যদি ভাগ হয় 76 বাই 2 আসছে, কারণ শূন্য শূন্য গুলো কেটে গেল, সমান হচ্ছে P2। তাহলে অতএব চাপ কত হবে, অতএব চাপ বা অন্তিম চাপ লেখো, অন্তিম চাপ P2 সমান হবে 72, 3 দুগুণে 6, 3 16 8 38 সেন্টিমিটার এইচজি, এইচজি চাপ। যা একক থাকবে এককে লিখবো, হয়ে গেল 4.1। এবার দেখো 4.2। 4.2 এ আমাদের যেটা রাসায়নিক গণনা, ওখান থেকে নিউমেরিক্যাল পড়ে 4.2 তে। তো 4.2 এর প্রথম প্রশ্ন আছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে। তার মানে আমাদের বিক্রিয়াটা এখানে জানতে হবে প্রথমে, যে কার্বন প্লাস অক্সিজেন সমান হচ্ছে CO2। তাহলে এইটি বলেছে 88, অক্সিজেন বার করতে হবে। তাহলে অক্সিজেন হচ্ছে 16 ইনটু 2 সমান হচ্ছে 32, এটাকে গ্রামে প্রকাশ করে দিলাম আণবিক ভরটা, আর এটা হচ্ছে 44। আচ্ছা একবার দেখিয়ে দিচ্ছি কি করে 44 আসছে। কার্বনের 12 32 সমান হচ্ছে 44, এটাকেও গ্রামে প্রকাশ করি। তবে যদি আমরা ইউনিটের ঐকিক নিয়ম অ্যাপ্লাই করি, তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে কত গ্রাম, এই যে দেখো 44 32 গ্রাম O2 প্রয়োজন। ওকে, তাহলে 1 গ্রাম CO2 উৎপন্ন করতে 32/44 গ্রাম অক্সিজেন প্রয়োজন হয়। আর 88 গ্রাম, 88 গ্রামের জন্য কত হবে, তাহলে 32 ইনটু 88 বাই হচ্ছে 44, 2 দিয়ে কাটলো, মানে হচ্ছে 64 গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে। উত্তর লিখে দেবে, অতএব 64 গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার জন্য। ক্লিয়ার? নেক্সট একটা প্রশ্ন আছে, 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে এখানে তোমাদের বিক্রিয়াটা জানতে হবে। CaCO3 সমান হচ্ছে CaO হয় প্লাস কার্বন ডাই অক্সাইড, ব্যালেন্স আছে, ওকে। এটাকে উত্তপ্ত করলে এইভাবে বিয়োজন হয়ে যায়। তাহলে আমাদেরকে দেখো, এইটা বলেছে 100 গ্রাম, এটা 100 হবে। ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন হচ্ছে 16 3 16 48, 48 60 কে 40 100 হচ্ছে 100 গ্রাম হয়ে গেল। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটু আগে করলাম আমরা 12 প্লাস 16 দুগুণে 32 সমান 44 গ্রাম হয়েছে। তাহলে 100 গ্রামে এত। তাহলে দেখো এইটা আর একটু মিলে গেল আমাদের বাম দিক ডান দিক, অর্থাৎ 100 গ্রাম যদি উত্তপ্ত করি 44 গ্রাম আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। ব্যাস উত্তর লিখে দিবে যে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কত গ্রাম, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এগুলো আমাদের 4.2 পর্যন্ত। নেক্সট আছে, এটা তো প্রুফটা R সমান 2F, যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে তোমরা দেখে নেবে R সমান 2F এর
এটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে। দুটো দর্পণের ক্ষেত্রে সেম, সমতল বা এই সমতলের ক্ষেত্রে নয়, হচ্ছে অবতল আর উত্তলের ক্ষেত্রে। আর উপর রাখলে প্রকৃতি মধ্যমা কি হবে এটাও পারবে, কাঁচা সবই আছে। প্রুফ আছে। আর নিউমেরিক্যাল কোথায়? আগে নিউমেরিক্যাল গুলো করে নিই। আচ্ছা দেখো 4.6 এর 4.6 এর এখানে নিউমেরিক্যাল আছে। 4.6 একটি পরিবাহী রোধ 10 ওহম কত বিভব প্রয়োগ করলে প্রবাহ মাত্রা 2 এম্পিয়ার হবে? 4.6 এর নিউমেরিক্যাল। 4.6 তাহলে এখানে 4.6 আছে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি বা দেওয়া আছে হিসেবে লেখো, পরে আমরা সূত্রটা লিখবো। দেওয়া আছে ভি বিভব, ভি মানে বিভব, বিভব ভি সমান হচ্ছে কত? ও এটি জানতে চেয়েছি, আচ্ছা এটি জিজ্ঞাসা করলাম। আচ্ছা তাহলে দেওয়া আছে, না লিখে এটা লিখবো আমরা। রোধ, প্রথমে রোধ আর সমান হচ্ছে 10 ওহম, তাই তো? 10 ওহম। আচ্ছা প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা এটা দেওয়া আছে আই সমান হচ্ছে 2 এম্পিয়ার। এরপর নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে বিভব প্রভেদ, প্রভেদ ভি সমান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এটা কত? তাহলে এখানে সূত্র আমরা কি লিখবো? আমরা জানি ভি সমান আই ইনটু আর। তাহলে ভি এর জায়গাতে কত এটা বার করব। তাহলে আই এর মান 2, আর এর মান হচ্ছে 10, তার মানে হচ্ছে 20, ভি এর একক ভোল্ট, 20 ভোল্ট। অতএব বিভব প্রভেদ প্রয়োগ করতে হবে কত? 20 ভোল্ট। একবারে সোজা অঙ্ক, ভি সমান আই আর ফর্মুলা থেকে। তারপরে প্রশ্ন আছে একটা ব্যাটারির 6 ভোল্ট ব্যাটারির 6 ভোল্ট ব্যাটারির আভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওহম। আচ্ছা 2 ওহম মানের একটি রোধের সঙ্গে যুক্ত করলে নষ্ট বিভব কত হবে? নষ্ট বিভবের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4.7 এর প্রশ্ন আমাদের। 4.7 এখানে দেখো আমরা ব্যাটারি সাইন এভাবে দিই, একটি ছোট একটি বড়, যেটা বড় সেটা প্লাস, যেটা ছোট মাইনাস। আর টিকের কাছে একটা রোধ দিই, এটার নাম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ। এই আভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে তোমার 0.1 ওহম, আর এটা বিভব দেওয়া আছে 6। একে যদি একটা 2 ওহম রোধের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, মানে এইটা হচ্ছে 2 ওহম রোধ, তাহলে নষ্ট ভোল্ট কত হবে? প্রথমে আমরা প্রবাহ মাত্রা বার করব। প্রবাহ মাত্রা আয় কত না, ওতে প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে ভি বাই আর। তাহলে ভি এর মান 6, কিন্তু আর এই দুটো যোগ হবে, 2 আর 1 মানে 2.1 এত এম্পিয়ার। অতএব নষ্ট বিভব সমান হবে এই রোধটা, মানে আভ্যন্তরীণ রোধ ইনটু প্রবাহ মাত্রা, তার মানে হচ্ছে ছোট আর ইনটু আই বলা হয়। তাহলে ছোট আর মানে 0.1, আর এর মান হচ্ছে 6 ডিভাইডেড বাই 2.1। তো 0.1 দ্বারা যদি 6 কে গুণ করা হয় 0.6 হবে। তাহলে 0.6 বাই 2.1 এত নষ্ট ভোল্ট, মানে ভোল্ট অ্যান্সার আসবে। ভাগ করে দেখে নিতে পারো, মানে 6 বাই 21 আসবে যদি পয়েন্ট গুলো তুলে দিই আমরা। 6 বাই 21 ভোল্ট, দশমিক করতে পারো বা এরকম ভাবে রেখে দিতে পারো। এত ভোল্ট হচ্ছে নষ্ট বিভবের মানটা। হয়ে গেল। আচ্ছা আর কি দেখি, এখান থেকে আছে রোধ কাকে বলে, সূত্রটি লেখো। এটা তো জেনারেল পারবে। সমযোজী কাকে বলে, ইলেকট্রন রোধ দেখাও, এটা নিউমেরিক্যাল নয়। এর সঙ্গে এই লাস্টেরটা একটু করে দিই, এটা আচ্ছা ওটা নয়, 4.4 এরটা করে দিচ্ছি। 4.4 4.4 বলেছে
অবতল লেন্সে বস্তুকে আর এবং এফ এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? 4.4 4.4। দেখো আমরা পিকচারটা এইভাবে তোমাকে আঁকতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই পিকচারটা অন্য ক্ষেত্রে আলাদাও পড়তে পারে। এখানে যদি আর হয়, এখানে যদি এফ হয়, এটা এফ হবে, এটা এফ, এটা আর, এর মাঝে বলেছি আর ও এফ এর মাঝে, তাই না? আর ও এফ এর মধ্যবর্তী স্থানে যে কোনো জায়গায়, এখানে হতে পারে, এখানে। তো এইখান থেকে প্রথমে একটা রশ্মি এখানে দিতে হয়, সেটা ফোকাসের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। আরেকটা হচ্ছে এটার সঙ্গে এইদিকে যোগ করে উপরে যাবে, না হলে এটা বাড়াতে হবে। এই রশ্মিটা এইদিকে যাবে এখানে, আবার এইদিকে ব্যাক করে যাবে, অর্থাৎ এইখানে কোন একটা জায়গায় মিট করবে। যেখানে মিট করবে সেখানে প্রতিবিম্ব গঠিত হবে। হয়েছে? তোমরা স্কেল দিয়ে ভালোভাবে এটা টানবে, ব্যাস এদিকে গেছে আবার এদিকে আসছে। এখন কি হবে দেখো, 1 নাম্বার প্রকৃতি হবে এটা থেকে এটা বড় হয়েছে, তাহলে বিবর্ধিত। আচ্ছা, তারপরে দেখো এটা উপর দিকে ছিল তীর চিহ্নটা, এইদিকে দেখো এটা নিচের দিকে হয়ে গেছে, তার মানে কি হয়ে গেল? অবশিষ্ট। অবশিষ্ট। 3 নাম্বার হবে, দেখো যদি মানে এটা অবতল লেন্সে যদি এইদিকে হয়, মানে যেদিকে বস্তু থাকে সেদিকে যদি তার প্রতিবিম্ব হয়, তখন সেটা হবে সৎ। এই তিনটে জিনিস লিখলে তোমাকে এখানে 3 নাম্বার দেওয়া হবে। আমি ছবিটা দিতে হবে, প্রকৃতি কি হবে। আর একই রকম উত্তল লেন্সের বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার হয়, অবশ্যই হয় চিত্র দ্বারা। উত্তল লেন্সের চিত্রটা আমি করে দিচ্ছি এখানে 4.5 4.5 এরটা আসছে কি, এখানে হলো 4.5 না, এটার ক্ষেত্রেও এটি হচ্ছে একটু উত্তল লেন্স, এখানে সোজা একটা চিত্র, বস্তুকে এখানে কোথায় রাখতে হবে, এটা যদি এফ হয়, এটার এফ এর ডবল 2f, বস্তুকে রাখতে হবে এফ এর থেকে কাছে, কম দূরত্বে। এদিকে একটা এফ হবে, এটা ঠিক ডবল 2f হবে। সমান্তরাল রশ্মি এখানে আপতিত হবে, এটা ফোকাস দিয়ে মিট করে বাইরে চলে যাবে, হয়েছে। আর একটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র দিয়ে এখান থেকে মিট করে এদিকে চলে যাবে। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এইদিকে যে গ্যাপটা, এখানে গ্যাপটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এইদিকে মিশবে না, এই পিছন দিকে মিটবে। তাহলে একটা ডট 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 যদি আমরা করি, দুটো রশ্মি এখানে মিট করবে, তাহলে এখানে মিট করলে এরকম ভাবে আসছে এখানে, অর্থাৎ এই ছবিটা তোমরা তোমাদেরকে করতে হবে, এদিকে ডট ডট দিয়ে দিতে পারে ছবিটা। তাহলে 1 নাম্বার দেখো চিত্র দিতে বলেছে, তো বিবর্ধক কাজ হিসেবে ব্যবহৃত হয় কি হলে হয় কি, অবশ্যই হয়, অ্যান্সার হলো। আর চিত্র দাও, তখন এই চিত্রটা তোমাকে দিতে হবে। এবং রশ্মি চিত্রগুলো ভালো, এই যে এগুলো কিন্তু দিতে হবে, তীর চিহ্নগুলো, ব্যাস এই চিত্রটা দিতে হবে। এটা কত হলো? 4.5। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, বাকি যেগুলো রয়ে গেল আমাদের, বাকি বলতে এখানে ধরো ফিউজ কাকে বলে, এগুলো যা হোক একটা ছোটখাটো একটা ভিডিও করে দেবো আমরা, তড়িৎ উদ্দেশ্য কি কি এগুলো। আর অবশ্যই তোমরা যখন ইউটিউবে যখন দেখছো, তখন ওখানে নিচে একটা দেখবে লাল রঙের ইয়ে থাকে, সাবস্ক্রাইবার বলে, সাবস্ক্রাইব। তো সে সাবস্ক্রাইব যদি করে নাও, তাহলে পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব, সেটা অটোমেটিক তুমি তোমার মোবাইলে একটা মেসেজ চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। তো যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ওখানে তুমি অটোমেটিক মানে তোমাকে আর খবর নিতে হবে না যে পরবর্তী ভিডিও কবে হবে বা কখন পাঠানো হবে, অটোমেটিক তোমার মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে যাবে যে এই ভিডিও